ওকে, আসসালামু আলাইকুম। মোটামুটি তোমাদের আশা করি বাংলা সেকেন্ড পেপার সবার মোটামুটি প্রিপারেশন আলহামদুলিল্লাহ শেষ। তো কিভাবে পরীক্ষায় 2-4 মার্ক আসলে বাড়াইতে পারো এটা নিয়ে আমরা কথা বলবো। তোমরা যে কাজটা করবা, যতটুকু সময় আছে কালকে সকাল পর্যন্ত তোমরা সমস্ত অনুশীলনী যে প্রশ্নগুলো আছে তোমাদের চ্যাপ্টারগুলো শেষে বাংলা সেকেন্ড পেপারে, ওইগুলো তোমরা খুব ভালো মতো তোমরা যতবার পারো ওইগুলো প্র্যাকটিস করো। কারণ ধরো 30টা এমসিকিউ আছে, তুমি দেখবা যে অধিকাংশ এমসিকিউ 15টা 20টা তুমি অনায়াসে তুমি ওইখান থেকে কমন পাবা। এবং তারপরে তুমি যে কাজটা করবা, বইটা একবার পুরো রিভিশন দাও আবার, মানে একবার রিডিং পড়ো, মানে যাতে মনের কাছে শান্তি লাগে। মানে আমি এরকম করতে পারতাম না যে রিডিং না পড়ে এমসিকিউ হচ্ছে আমি মানে সলভ করতে পারতাম না। মানে মনের কাছে মানে কেমন জানি লাগতো যে না কি জানি বাদ পড়ে যাচ্ছে। তো আমি যে কাজটা করতাম, আগে সম্পূর্ণ বইটা 1-2বার রিভিশন দিয়ে দিতাম। এরপরে সমস্ত বোর্ডের এমসিকিউগুলো, অনুশীলনের এমসিকিউগুলো বারবার প্র্যাকটিস করতাম। আমার মনে আছে আমি সম্ভবত এসএসসি বোর্ড পরীক্ষাতে বাংলাতে 188 পেয়েছিলাম। আমার এক বন্ধু ছিল ইশফাক আলম মাহি, তো ও পাইছিল 194। তো আমাদের দুইজনের একটা বৈশিষ্ট্য ছিল, আমরা প্রচুর লিখতে পারতাম, প্রচুর, মানে আল্লাহর রহমতে। সো যেহেতু আমরা বিতর্ক করতাম, সো ধরো রচনা বলো বা ভাব সম্প্রসারণ, যে লেখার যে সাইটগুলো আছে সেগুলোতে আমরা প্রচুর বানায় লিখতে পারতাম। সেটা বিতর্ক হোক, রচনা প্রতিযোগিতা দিতাম এক্সেট্রা, এই কারণগুলোতে। তো তোমরা লেখার যে সাইটটা, এটা নিয়ে আমি তোমাদেরকে কথা বলবো যে কীভাবে আমরা আসলে এই নাম্বারগুলো গেদার করছি। প্রথম কথা, অনুশীলনীর কোনো কোয়েশ্চেন্স ভুল করা যাবে না। কোনো কোয়েশ্চেন্স আসলে সেটা ভুল করা যাবে না। এটা ওয়ান কাইন্ড অফ কোয়েশ্চেন ফাঁসের মতো ব্যাপার স্যাপার। কারণ আমাদের শিক্ষকরা এত 30টা প্রশ্ন অবভিয়াসলি তারা কষ্ট করে বানান, কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলাই তো আসলে অনুশীলনীতে দেওয়া থাকে, তাই না? সো ওইটা তোমার এক একটা চ্যাপ্টার থেকে কয়টা কোয়েশ্চেন দেবে, 1টা 2টা। তো যদি ভিতর থেকেও স্যাররা কোয়েশ্চেনটা করে, দেখবা যে অনুশীলনী থেকে তোমার কমন পড়ে গেছে, তাহলে তোমার কাজ অনুশীলনীটা একদম ছাড়া মুখস্থ করে ফেলা, বুঝছো? তার মানে ওইখান থেকে যদি 10টা কোয়েশ্চেন আসে, দেখবা যে তোমার সময় অনেক কম লাগছে, তুমি ওইটা 2 মিনিট তোমার দাগানো শেষ, তুমি অন্য প্রশ্নগুলোতে তুমি সময় বেশি দিতে পারবা। বুঝতে পারছো? অনুশীলনের কাজ খালাস। 2 নাম্বার কাজ, সেটা তুমি তোমার লেখা সাইডে তুমি দেখবে আজকে রাতে নতুন নতুন ভাবনার উদয় হবে, যে কিভাবে তুমি চিঠিপত্র লিখবা, কিভাবে সংবাদ প্রতিবেদন লিখবা। এই হাজারটা কনফিউশন নিয়ে তুমি বিভিন্ন ভিডিও এখন দেখে বেড়াইতেছো, আমি জানি। যে সংবাদ প্রতিবেদন ভাইয়া কোনটা লিখলে ভালো হবে, সারাংশ কতটুকু লিখবো, অনুচ্ছেদ কতটুকু লিখবো, এইগুলো নিয়ে তুমি প্যারা খাচ্ছ। প্রথম কথা, তোমার অনুচ্ছেদ আসবে, অনুচ্ছেদ তুমি কখনোই, মানে এটা প্যারাগ্রাফের মতো, সো তুমি প্যারা করবা না, বুঝছো? এটাও খেয়াল রাখো, অনুচ্ছেদের ভেতরে তুমি প্যারা করবা না। তুমি উক্তি টুক্তি অনেক সময় দিলে কি হয়, টিচাররা ভাবে যে আচ্ছা এই ছেলে তো প্যারা করে ফেলছে, তখন সে কিন্তু মার্কেটে নাই। সো তোমরা কবিতার লাইন, উক্তি, এই জিনিসগুলো যদি দিয়েও থাকো, তারপরও সেটা প্যারা করে দেওয়ার দরকার নেই, তুমি ওইভাবেই লিখতে থাকবা। বুঝতে পারছো? কারণ আমার মনে আছে, আমি মনে হয় এরকম কোনো একটা সমস্যা করছিলাম, অনুচ্ছেদের ভিতরে আমি উক্তি টাইপের দিয়েছিলাম, তোমার একটু প্যারা করে, মানে এতখানি লিখে তারপরে নিচে 2 লাইন ধরো কবিতার লাইন দিয়ে দিছি। তো আমারে তখন আমার শিক্ষক বলেন যে সাইম তুমি তো প্যারা করে ফেলছো। সো আমার মার্ক ওইখানে 5 মার্ক নাই, মানে আমি যতটুকু প্রথম প্যারা হিসেবে, মানে ওই কবিতার যে উক্তি দিয়েছিলাম ওইটা লেখার আগ পর্যন্ত যতটুকু আমি লিখছিলাম, ওইটুকুই উনি আমার জন্য তোমার, মানে ওইটুকুর উপরে উনি মার্কিং করছে। তো এখন কথা যে আমরা তো জানি না আসলে কোন শিক্ষক কিভাবে খাতা দেখবেন, তাই না? তাদের লেন্স আলাদা। মানে এমনিতেই আমাদের বাংলা শিক্ষকগণ তোমার ইংরেজি যারা আছেন, সো তারা আমাদেরকে কেন জানি না মার্ক খুব একটা দিতে চান না, তাই না? সো তুমিও জানো না খাতা কই যাবে, তোমার ভাগ্য কেমন। সো এই জন্য তোমরা চেষ্টা করবা তোমাদের লেখার এই বিষয়গুলোতে তোমার যেই ব্যাপারগুলো, মানে সাধারণ যেই রুলসগুলো আছে, এইগুলো যাতে তুমি কোনোভাবেই মিস না করো, ঠিক আছে? নাম্বার 2, সারাংশ সারমর্ম। ভাই তুমি ডিফাইন করে না তুমি কি লিখবা, সারাংশ না সারমর্ম। তুমি সারমর্ম, তুমি যে কোনো একটা, তুমি সারমর্ম পড়াটাই আসলে সুবিধাজনক। এইখানে তুমি মাতব্বাড়ি করে বানানোর দরকার নাই। তুমি যদি এখনও পড়া না থাকো, তুমি ভাবো যে পরীক্ষার হলে যে আমি বানায় টানায় লিখবো, এগুলো করার দরকার নাই। তোমার সময় এখানে বাঁচবে। তুমি কি করো, তুমি ইম্পর্টেন্ট যে সারমর্মগুলো আছে তুমি কয়েকটা মুখস্থ করে ফেলো। তুমি বুঝতে পারবা যে কোশ্চেন পড়তে পড়তে তুমি যদি একটু পড়াশোনা করো, তুমি বুঝতে পারবা কোন সারমর্মটা আসার সম্ভাবনা তোমার পরীক্ষাতে আছে। বুঝতে পারছো? সো তুমি সুন্দর করে তোমার যে সারমর্ম যেগুলো আছে তুমি টানা মুখস্থ করে ফেলো, এবং তুমি লিখে যাও, দরকার হইলে তুমি লিখে যাও, ঠিক আছে? ভাব সম্প্রসারণ, এই ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা তুমি বই থেকে ধারণা নাও যে কিভাবে কি
ভাব সম্প্রসারণগুলো লিখছে, তুমি চোখ বোলাও 2-4 বার পড়ো, এমনি যখন আসবে তুমি কোর কিছু জায়গাগুলো মনে রাখো, দেখবা যে ভাব সম্প্রসারণ তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। মেন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদন। তুমি ভাই তোমার বইয়ে যা লেখা আছে দেখো, বইয়ে অনেকগুলো নমুনা দিয়ে আছে, তুমি জাস্ট এই নমুনাগুলো ফলো করবা। ইভেন ইফ তোমার এই নমুনা থেকে আসলে প্রশ্নে স্যাররা দিয়ে দেবেন, নতুন করে চিঠিপত্র প্রতিবেদন এগুলো তারা আসলে মানাবে না, ঠিক আছে ইনশাল্লাহ, আমি যতটুকু মনে করি। সো আমাদের বেলায়ও সেম আসছে, তারপরের বছরও সেম আসছে, এইভাবেই চলতে আছে। সো তুমি কি করবা, এই প্রতিবেদন, সংবাদ প্রতিবেদন, চিঠিপত্র তোমার বইয়ের নমুনা তুমি জাস্ট ফলো করো, ওইখানে যেমনে আছে অমনে লিখে দিয়ে আসবা, বুঝতে পারছো? বামে আছে বামে লিখো, ডানে আছে ডানে লিখো, এত আমার মাতব্বারি করার কোনো দরকার নাই। তোমার বইয়ে যেমন আছে তুমি অমনে লিখে দিয়ে আসবা, ওই স্ট্রাকচারে তুমি হচ্ছে লিখে দিয়ে আসো, ঠিক আছে? প্রবন্ধ, এখন কথা হচ্ছে তুমি দেখবা যে তোমার সমস্ত লেখা তুমি খুব ভালো মতো লিখছো, সব কিছু হয়েও তোমার এখন 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট মতো আছে। তো অনেক পোলাপান কি করে, তোমার হচ্ছে পরীক্ষা আগে আগে শেষ করে অনেক সময়, আচ্ছা লেখার কিছু থাকে না, ভাই কি লিখবো, বানাইতে পারি না। সো ভাই তুমি 3 ঘন্টা পরীক্ষা দিলেও তোমার যে জাজমেন্ট, তুমি 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষা দিলেও সেই সেম জাজমেন্ট, তাই না? তার মানে তুমি সম্পূর্ণ সময়টা কাজে লাগানোর চেষ্টা করবা, ঠিক আছে? এখন ধরো প্রবন্ধ রচনা, এখন আমরা কোনোদিনই এটা মুখস্থ করি না, এটা করা সম্ভব না। সো যেই কাজটা আমরা করতাম, যে তোমার প্রবন্ধ রচনার ক্ষেত্রে যেহেতু বিতর্ক করতাম, রচনা প্রতিযোগিতা দিতাম, আমার কিছু জায়গা ছিল আমি অনেকগুলো কবিতার লাইন একবারে মুখস্থ করছিলাম, বুঝতে পারছো? লাইক ষড়ঋতুর জন্য কিছু, গ্রীষ্মকাল বর্ষাকাল নিয়ে, দেশপ্রেম নিয়ে, তাই না? তো ধরো এই হাবি জাবি কবিতাগুলো ধরো মুখস্থ করতাম, কিন্তু যখন আমি রচনা লিখতাম আমার নিয়ত এইটা থাকতো, আমি কম পড়ছি কিন্তু আমি যা পড়ছি এতটুকু জিনিস আমি পুরো আমার খাতায় লিখে দেবো, মানে কোনো ধরনের কোনো তোমার হচ্ছে মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, যেভাবেই হোক পয়েন্ট মেক করে আমারে এটা লিখতে হবে। তুমি রচনা যেটা তুমি লিখবা, এটা লেখার শুরুতে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি একটা মাইন্ড ম্যাপ বানায় ফেলবা 5 মিনিটের ভেতরে। আচ্ছা তুমি একটা রচনা আসছে ধরো দেশপ্রেম, ঠিক আছে, বা ধরো মাদকাসক্তি, ঠিক আছে, এমন কথা হচ্ছে তুমি রচনা এমন সিলেক্ট করবা, প্রকৃতি বিষয়ক রচনা, দেশপ্রেম বিষয়ক রচনা, ঠিক আছে, কারণ এগুলো বেশি লেখা যায়, এগুলোতে তুমি অনেক কবিতা পড়ছো, ঠিক আছে, এই জিনিসগুলো লিখবা। কিন্তু কখনো ধরো মাদকাসক্তি, খেলাধুলা, এগুলো নিয়ে তো খুব বেশি তুমি লিখতে পারবা না, তার মানে তোমার রচনা চয়েস করার জিনিসটা এমন হবে প্রকৃতি বিষয়ক টাইপের রচনা, মানে তোমার একটু সাহিত্যিক টাইপের ব্যাপার স্যাপার যে রচনাগুলোতে থাকবে, প্রবন্ধগুলো থাকবে, এই রচনাগুলো তোমরা হচ্ছে চেষ্টা করবা তোমার হচ্ছে সিলেক্ট করার জন্য, মানে যত সহজই হোক তোমরা চেষ্টা করবা এই রচনাগুলো সিলেক্ট করার জন্য। ধরো অধ্যাবসায়, এখন অধ্যাবসায় তুমি কতটুকু বানায় লিখতে পারবা, মানে এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক্সাম্পলস, মানে তুমি হচ্ছে হয়তো দিয়ে তুমি কয়েক পেজ লিখতে পারবা, কিন্তু রচনাতে মার্ক কত, 20 মার্ক। তো আমি মনে আছে যে এসএসসিতে মানে এইটা মক হইতে পারে, কিন্তু কাহিনী হচ্ছে অনেক দ্রুত আমরা লিখতে পারতাম, আমি লিখছিলাম 28 পেজ। সো এখন টিচার আমার খাতা চেক করতে আসছে, বেটা মানে এত লুটশিট নিতেছি। সো মানে কিভাবে লিখছি, আসলে লিখছি কেমনে, আমি যেমনি লিখতাম আমার ফাঁকা দেওয়াটা আসলে বোঝা যাইতো না, কারণ আমি ওই যে বললাম আমি এত বেশি কবিতা মুখস্থ করতাম। সো ধরো কবিতার লাইন যখন আমি লিখতাম মাঝখানে মাঝখানে প্রচুর কবিতার লাইন লিখতাম, ব্যাখ্যা দিতাম। সো কী হইতো, এই যে বাম পাশ ডান পাশে এই জায়গাগুলো ধরো ফাঁকা হয়ে যেত, উপরে ধরো 2 লাইন ফাঁকা, নিচে 2 লাইন ফাঁকা, তার মানে মোটামুটি বোঝা যাইতো না যে আমি আসলে ফাঁকা দিয়ে দিয়ে লিখতেছি বা আমার পেজ আসলে ভরে যাচ্ছে। এবং তুমি যতই বলো হাতের লেখা খুব গুরুত্বপূর্ণ বোর্ড এক্সামের জন্য, কারণ কোনো শিক্ষকের এত সময় থাকে না খাতা প্রত্যেক লাইন বাই লাইন পড়ে তোমাকে মার্ক দেবে। তাদের মূল ব্যাপারটা যেটা থাকবে সেটা হচ্ছে তুমি কতটুকু সুন্দরভাবে লিখছো, কতটুকু গুছায় লিখছো, তোমার হাতের লেখা কতটুকু পরিষ্কার, এই সমস্ত বিষয়গুলোর উপরে হচ্ছে তারা তোমাকে হচ্ছে নজর দিবে, বুঝছে? এভাবেই খাতা আসলে দেখা মানে তারা দেখবেন। কিন্তু কোর কিছু জায়গা ধরো 10টা 15টা খাতা দেখলে কি হয়, বোঝা যায় যে স্টুডেন্ট এখানে ভুল করতে পারে, তখন তারা ওই জিনিসগুলোতে কিছুটা হচ্ছে চেক দেয়, বুঝতে পারছো? তার মানে তুমি কি করবা, তোমাকে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সুন্দরভাবে লিখতে হবে। তুমি ভাই 10 লাইন লিখে 9 লাইন লিখে তুমি পৃষ্ঠা ভরায় ফেলতেছো এত বড় বড় ফাঁকা, এইগুলো না, মানে তোমাকে স্ট্রাকচারালি তোমাকে হচ্ছে ফাঁকা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে? সো এটা নিয়ে খুব বেশি তোমার মানে মানে কি বলে ওইটা, মানে প্যারা নেওয়ার দরকার নাই। তো তুমি কি করবা, প্রবন্ধ রচনা তুমি সিলেক্ট করলা, করার পরে তুমি 5 থেকে 7 মিনিট সময়, লেখা শুরু করার দরকার নেই, 5 থেকে 7 মিনিট তুমি সময় নিবা। তুমি কি কি পয়েন্ট তুমি দিবা, ভূমিকা, তারপরে হচ্ছে ধরো দেশপ্রেম লিখতেছো তাহলে দেশপ্রেম কি সংজ্ঞা, তারপরে হচ্ছে ধরো মানে এইভাবে তুমি পয়েন্ট আউটগুলো করলে, এবং তুমি এটাও সেট করে নিলাম আচ্ছা এই এক্সাম্পলগুলো আমি জীবনে পড়ছি কোনো না কোনো জায়গায়, এই কবিতা আমি কই নাই কই পড়ছি, ঠিক আছে? সো এইভাবে তুমি কি করবা,
মানে চিন্তা ভাবনাগুলো করতে থাকবা, বুঝতে পারছো? যেমন ধরো মাইকেল মধুসূদন দত্তের তুমি কবিতা পড়ছো, তাই না? সো তুমি কি করবা ওইটাও মানে 7, 8, 9 মানে ধরো 2 লাইন মনে আসছে, তুমি কি করবা 2 লাইন তুমি লিখে দাও, বুঝতে পারছো? মানে কথা হচ্ছে তোমাকে যাই হোক তুমি জীবনে যা পড়ছো তুমি 1 ঘন্টা 20 মিনিট ধইরা ওইখানে ওগলানোর চেষ্টা করবা স্ট্রাকচারালি, বুঝতে পারছো? খুব সুন্দরভাবে তুমি এভাবে লিখতে থাকবা। মানে 1 ঘন্টা 20 মিনিট টাইমে তুমি মিনিমাম 15-20 পেজ, মানে আশা করি তুমি হচ্ছে আই গেস তুমি লিখতে পারবা, তাই না? সো মানে এটা আহামরি কিছু 15 পেজ তুমি অনায়াসে লিখতে পারবা। তো এখন কাহিনী হইতেছে তুমি স্যার যদি আমার 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 যেই নিয়তটা ছিল যে স্যার যদি 1 মার্ক করেও পার পেজে দেয় তাও আমি হচ্ছে 20 পাবো, কিন্তু আমার এটা ছাড়াই গেছিলো। কারণ কি শোনো, আমাদের হচ্ছে বিটিভির ডিবেট ছিল, বুঝছো? আমার মনে নাই রচনাটা মানে কেমন টাইপের ছিল, বাট আমার এতটুকু মনে আছে যে আমার বিটিভি ডিবেটের যেটা ছিল সেটা হচ্ছে টপিক ছিল তোমার, উম, যদি আমি ভুল না করি তাইলে হইতেছে ক্ষুদ্র উদ্যোক্তা বৃহৎ উদ্যোক্তা এইরকম টাইপের। তো আমরা প্রচুর ইনফরমেশন আমরা নোট করে নিয়েছিলাম মানে আমাদের বিতর্কের জন্য, যেহেতু মানে বিটিভি ডিবেট। সো ওইখানে কি হয় স্ক্রিপ্ট আগে থেকে করা যায়, সো স্ক্রিপ্টের জন্য আমরা অনেক স্ক্রিপ্ট করছিলাম, এত ইনফরমেশন আমরা নিয়েছিলাম। সো এই কারণে আমার তখন মনে হয়েছে আচ্ছা ধরো আমার পরীক্ষা ছিল ফেব্রুয়ারি 2 তারিখ 3 তারিখে সম্ভবত, আমরা বিটিভি ডিবেটের ফাইনাল করছি হচ্ছে ডিসেম্বরের জানুয়ারির 25 তারিখে। সো মাঝখানে 6-7 দিনের গ্যাপ। সো আমি ওইটা একটা আলাদা পয়েন্ট করে দিচ্ছি, আমার পুরো স্ক্রিপ্ট আমি লিখে আসছি। স্ক্রিপ্ট ধরো মুখস্থ জিনিস লিখতে তো সময় লাগে না, সো অটোমেটিক ধরো আমার 3-4 পেজ ওইখানে বেড়ে গেছে। সো তুমি তোমার কমন সেন্সটা খুব সুন্দরভাবে খাটাবা, কিভাবে তুমি যা পড়ছো ওই সেম জিনিসগুলো কিভাবে তুমি হচ্ছে আমার ল্যাপটপের চার্জ ফুরে আসছে, আমি বেশি কথা বলবো না। তুমি এই জিনিসগুলো তুমি মোটামুটি হচ্ছে করার চেষ্টা করো, যা পড়ছো জাস্ট উগলায় দাও, কিন্তু স্ট্রাকচারালি। তুমি প্রথমে 5 মিনিট ভেবে নাও, তুমি হুট করে দেশপ্রেম সিলেক্ট করে লেখা শুরু করলে তুমি কিন্তু খুব বেশি ভালো লিখতে পারবে না, যে কোনটার পরে কোন পয়েন্ট যাবে। এক টাইমে দেখবা যে তুমি দেশপ্রেমের সংজ্ঞা তো শেষ ইয়েতে দিতে পারবে না, তাই না? মানে তোমার ধরো উপসংহারের আগে তো তুমি দিতে পারবে না অবভিয়াসলি। সো তোমাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে যে তুমি কি লিখতে চাও, বুঝতে পারছো? তোমাদের সকলের জন্য শুভকামনা, আশা করি ইনশাল্লাহ ফাটাই দিবা এক্সাম দিয়া। সো তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে যে কেমনে আসলে ইংলিশে তোমরা ভালো করবা, ঠিক আছে? মানে একটু ছোট ছোট টোটকা আসলে তোমাদেরকে আমি দিব। আল্লাহ হাফিজ, বাই বাই।